আই শোনো না, আমায় একটু তোমার ওটা দেখাবে? কি দেখবে তুমি? ওই যে তোমার ওটা দেখবো। না, আমি ওটা তোমায় দেখাতে পারবো না। কিন্তু কেন? আমি তো তোমার স্ত্রী, আমায় দেখাতে কি সমস্যা? সমস্যা আছে। আমি দেখাতে চাইছি না, প্লিজ আমায় জোর করো না তুমি। রোদের কথাটা শুনে রূপার মন খারাপ হয়ে যায়। রোদের থেকে একটু ওঠা দেখতে চাইতেই রোদ রূপাকে মুখের উপর না করে দেয়। রোদ রূপার স্বামী, আর স্বামী হয়ে স্ত্রীকে সব কিছু দেখাবে না তো কাকে দেখবে? রোদ রূপার জন্য একটা সারপ্রাইজ গিফট রেখেছে। অনেক কষ্ট করে রোদ রূপার জন্য এই গিফটটা নিয়েছে। কথায় কথায় রোদ ভুল করে রূপাকে সেই গিফটের কথা বলে দিয়েছে। যেটা শোনার পর থেকে রূপা বায়না ধরে আছে সেটা দেখবে সে। রোদ যতই বারণ করছে রূপাকে যে ওটা এখন দেখানো যাবে না, কিন্তু রূপা তো কোনো কথাই শোনে না। রোদ রূপাকে বারণ করতেই রূপা রেগে গিয়ে চলে যায় রোদের রুম থেকে। সারপ্রাইজ গিফট সম্পর্কে আগে থেকেই বলে দিলে সেটা কি আর সারপ্রাইজ থাকে? রূপা সেটাই বুঝতে চাইছে না। রূপা রোদের রুম থেকে বেরিয়ে যেতে নিতেই রোদ বুঝতে পারে তার আদরের পরীটা রাগ করেছে। তবে এখন তার রাগ ভাঙানোর দরকার নেই। সারপ্রাইজ গিফট দিয়ে রাগ ভাঙাবে রোদ। রূপা রোদের রুম থেকে বেরিয়ে রেগে বোম হয়ে চলে যায় রোদের বড় ভাইয়ের স্ত্রী মেঘার কাছে। মেঘা আর রূপা দুজনের মধ্যে ভালো বোঝাপড়া আছে, আর তাদের দেখে একদম মনে হবে দুই বান্ধবী। রূপা গাল ভার করে মেঘার কাছে আসতেই মেঘা রূপাকে উদ্দেশ্য করে বলল, কি রে ছোট, কি হয়েছে তোর? মুখ ভার করে রেখেছিস কেন? রোদ কি কিছু বলেছে তোকে? তো আর কি করব বলো আমায়? আমি এ বাড়ির কেউ না। আমি একটা উটকো ঝামেলা হয়ে গেছি এখন। এখন আর আমায় কেউ ভালোবাসে না, কেউ না। ও মা, তুই উটকো ঝামেলা কেন হতে যাবি? কি হয়েছে সেটা তো বলবি আমায়। কি হয়নি সেটা বলো আমায়। আমায় তার সব কথা বলতে পারছে না। আমি তার থেকে কিছু জানতে চাইতেই সে আমার উপর ঝাড়ি দেয়। এর থেকে বড় অপমানের আর কি হতে পারে? ও মা, বলিস কি? না না, এটা তো রোদ একদম ঠিক করেনি। তোর ওপর ঝাড়ি দিয়ে তোকে অপমান করে কথা বলাটা একদম উচিত হয়নি ওর। সেটাই তো বলছি ভাবি। আমার মতো একটা ইনোসেন্ট বাচ্চার উপর চিৎকার চেঁচামেচি করেছে। এটা কি ওর উচিত হয়েছে বলো? জানো, আমি কান্না করে দিয়েছিলাম। তুমি ওকে একটু বকে দিবে? রূপার মলিন কণ্ঠস্বর শুনে মেঘার মন গলে গেল। মেঘা রোদের কথা ভাবছে। ছেলেটা বেপরোয়া ঠিক আছে, কিন্তু নিজের স্ত্রীর সাথে বাজে ব্যবহার করাটা একদম উচিত হয়নি ওর। তাছাড়া নিজের স্ত্রীর থেকে আড়াল করার মতো এমন কিছুই নেই। ওকে ঠিক বকতে হবে, তা না হলে ও কখনো বদলাবে না। মেঘাই রূপাকে সান্ত্বনা দিল, তবে মেঘার এই সান্ত্বনায় রূপার মন ভরেনি। রূপা এখনও মন খারাপ করে আছে। রূপার গালজোড়া লাল হয়ে আছে। মেঘা রূপাকে কিছু সময় বুঝিয়ে অতপর রূপার হাত ধরে রূপাকে বাহিরে নিয়ে এসে মেঘা গলা ছেড়ে রোদকে ডাকতে লাগলো। এক মুহূর্তের জন্যে এটাই মনে হচ্ছে যে বাড়িতে ডাকাত পড়েছে। মেঘার চিৎকার শুনে রোদ হকচকিয়ে গিয়ে রুমের বাহিরে চলে এলো। মেঘার সামনে এসে কৌতূহলী কণ্ঠে রোদ বলতে লাগলো, কি হয়েছে ভাবি, এমন করে চিৎকার করছো কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে? কি হয়েছে মানে? জাকাত পড়ার থেকেও বেশি কিছু হয়েছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এই মেয়েটার সাথে সবসময় বাজে ব্যবহার করো কেন? কোন মেয়েটার সাথে আমি সবসময় বাজে ব্যবহার করি? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাবি। সেটা বুঝবে কেন? তোমার তো এসব বোঝার কথাও না। তুমি তো বোঝো শুধু চিৎকার করতে আর বাজে ব্যবহার করতে। এটাই করে যাও। আমি রূপার কথা বলছি, রূপার। রূপার সাথে আমি বাজে ব্যবহার করলাম কখন? আমি তো ওর সাথে মজা করেছি একটু। ওর সাথে তো জীবনেও আমি কোনো ধরনের বাজে ব্যবহার করেই দেখিনি। মজা? এ কেমন মজা? মেয়েটার মুখের দিকে তাকাও, দেখো চোখের কোণে নোনা জল চলে এসেছে। এসব মজা? ভাবি বিশ্বাস করো, আমি ওর সাথে বাজে ব্যবহার করিনি। আমি তো ওকে। রোদকে সম্পূর্ণ কথা বলার সুযোগ দিল না রূপা। রূপা খানিকটা ন্যাকা কান্না কণ্ঠে মেঘাকে উদ্দেশ্য করে বলল, ভাবি, এখন তো ও মিথ্যা কথাই বলবে। ওকে জিজ্ঞেস করো আমার উপর ঝাড়ি দিয়ে কথা বলেছে কেন। ও জানে আমি ওর ঝাড়ি খেয়ে এ কথা শুনতে পারি না। সেটা তো নিজের স্ত্রীর থেকে সব লুকিয়ে গিয়ে আবার নিজেই ওকে ঝাড়ি দিয়ে কথা বলছো। এত বড় সাহস পেলে কোথা থেকে?
এতক্ষণ পর রোদ আসল বিষয়টা বুঝতে পারল। তার মানে রূপা রোদকে ফাঁসানোর জন্য এমনটা করেছে। রূপা ইচ্ছে করে বানিয়ে বানিয়ে বলে নিজের ভাবির কাছে রোদকে ছোট করেছে। রোদ রূপার দিকে দৃষ্টিপাত করতেই রোদ দেখতে পেল রূপা জিভ বের করে মুচকি মুচকি হাসছে। রোদ রাগী দৃষ্টিতে রূপার দিকে তাকিয়েই মেঘা রোদকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, আবার তুমি রূপার দিকে তাকিয়ে চোখ রাঙানি দিচ্ছ? এখনই সরি বলো রূপাকে, তা না হলে আজ তোমার খবর আছে বলে দিচ্ছি আমি। ভাবি, বিশ্বাস করো আমি নির্দোষ। এই ফাজিল মেয়েটা আমার নামে মিথ্যা অভিযোগ করছে। আবার বাজে কথা? সরি বলতে বলেছি মানে বলবে, তা না হলে কিন্তু। আচ্ছা ভাবি, বলছি তো, আমার সাথেই সবসময় এমন হয়। এই শোনো, সরি। যে ভুল করিনি তার জন্য সরি। দেখেছো ভাবি, ও আবারও আমার সাথে বাজেভাবে কথা বলছে। এমন করে কেউ সরি বলে? রোদ, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আমি তোমায় যেমন করে সরি বলতে বলেছি ঠিক ওভাবে সরি বলো, আমার মাথা গরম করিও না। রোদ কথাটা বলতেই হনহন করে রাগে গজগজ করতে করতে চলে যায় নিজের রুমের মধ্যে। রোদ চলে যেতেই রূপা আর মেঘা দুজন খিলখিল করে হেসে ফেলল। রোদ রুমে এসে অপেক্ষা করছে রাত হবার। রাতের বেলা তো রূপা তার কাছেই আসবে, তখন রূপাকে বোঝাতে হবে। রোদের সাথে চালাকি করা হাড়ে হাড়ে বোঝাবে সে। রোদ বসে বসে ল্যাপটপে কিছু কাজ করে নিল। কাজ শেষ করে রাতের খাবার খেয়ে রোদ নিজের রুমে এসে বসে অপেক্ষা করতে লাগলো রূপার। রূপা কখন আসবে আর রূপার এই ফাজলামির আসল মজা সে বোঝাবে। রোদের অপেক্ষার প্রহর বেশি সময় স্থায়ী হলো না। রূপা চলে এলো রোদের কাছে। রুমে এসে রূপা রোদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে রোদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি, আমি আপনাকে বিরক্ত করেছি, আমায় ক্ষমা করে দিবেন। আর আজ আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। ও মা, তোমার শরীরের আবার কি হলো? কি জানি হয়েছে, মাথাটা ভন ভন করে ঘুরছে। আপনি একটু কষ্ট করে বিছানাটা রেডি করে ফেলুন না প্লিজ। হ্যাঁ, অবশ্যই রেডি করব। কেন রেবা করব না? আমার আদরের বউ ঘুমাবে আর আমি রেডি করে দিব না, তা কি করে হয়? ওয়েট, রেডি করছি। রোদ কথাটা বলতেই বিছানা থেকে নেমে গিয়ে দরজাটা ধপাস করে বন্ধ করে ফেলল। রোদের ধপাস করে দরজা বন্ধ করায় শব্দটা শুনে রূপা একটু কেঁপে উঠল। এই ছেলেকে দিয়ে বিশ্বাস নেই, কখন কি করে ফেলে বলা দায়। রোদ দরজা বন্ধ করে দিয়ে রূপার দিকে এগিয়ে এলো। রোদ রূপার এমন এগিয়ে আসা দেখে ভয়ে চুপসে যায়। রোদ রূপার দিকে এগিয়ে আসতে নিতেই রূপাও পিছিয়ে যেতে থাকে। রোদ রূপার এমন পিছিয়ে যাওয়া দেখে মুচকি হেসে বলতে লাগলো, কি গো, আমি তোমার উপর রাগ দেখাই? বাজে কথা বলে ধমক দেই, তাই না? হ্যাঁ, তাই তো দাও। আমি কি মিথ্যা বলেছি নাকি? ও তাই তো, তুমি তো মিথ্যা বলতেই পারো না। আমি তোমার উপর এমন ঝাড়ি দিয়েছি যে তোমার চোখ থেকে জল চলে এসেছে, তাই না? না, ওটা আমি বানিয়ে বলেছিলাম। আমি সরি বলার পরও তোমার মন ভরেনি, তাই না? আবারও সরি বলিয়েছো আমায় দিয়ে, ওটার কি হবে? তাই তো আমি রুমে এসেই সরি বলেছি। সরি, আর এমন করব না। তোমার সরিতে তো আর কাজ হবে না সোনা। তুমি দিন না আসার একটা ফাজিল হয়ে যাচ্ছ। তোমায় তো পানিশমেন্ট দিতে হবে। না না, আমি ভালো হয়ে যাব। আমার উপর এমন করিয়েন না প্লিজ। আপনার চোখ দেখে আমার ভয় করছে। ভয়ের কারণে তুমি থেকে আপনি চলে এসেছে, তাই না? তাই তো। তখন যদি আমার ওটা দেখাতে তাহলে তো হতোই। আমিও এমন ফাজলামি করতাম না। চুপ করো সোনা, তোমার ফাইজলামি দেখে আমি বিরক্ত। এখন তোমায় সাজা পেতেই হবে। তার আগে যে গিফটটা তোমার জন্য নিয়ে এসেছি সেটা দেখো। রোদ কথাটা বলতেই নিজের পকেট থেকে একটা চাবি বের করলো। চাবিটা দেখে রূপা কিছুই বুঝতে পারল না। এটা আবার কিসের সারপ্রাইজ? রূপা প্রশ্নসূচক দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। রোদ মুচকি হেসে একটা হাসি দিয়ে রূপাকে উদ্দেশ্য করে বলল, তোমার না বাইক চালাতে খুব ইচ্ছে করে? এই বাইকটা তোমার জন্য নিয়েছি। এই নাও বাইকের চাবি। বাইক গ্যারেজে আছে। রোদের কথাটা শুনে রূপা যেন খুশিতে গদগদ হয়ে যায়। রূপা সব সময় স্বপ্ন দেখতো সে বাইক চালাচ্ছে। বাইক নিয়ে তার অন্যরকম একটা ইচ্ছে থাকে সব সময়। রোদকে শুধুমাত্র একদিন নিজের ইচ্ছের কথা বলেছে রূপা, আর রোদ সেই কথাটা শুনে রূপার ইচ্ছে পূর্ণ করে দিল।
রূপা বাইকের চাবিটা হাতে নিয়ে রোদের দিকে হাস্য উজ্জ্বল মুখ নিয়ে তাকিয়ে দুম করে রোদকে শক্ত করে জড়িয়ে ধরল। রোদ রূপার পিঠের উপর আলতো করে হাত বুলিয়ে দিয়ে রূপাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। বাইক পেয়ে কেমন লাগছে আপনার জনাবা? আপনি খুশি হয়েছেন তো? হুম, শুধুমাত্র খুশি না, আমি আজ মহা খুশি। আপনার খুশিটাকেই তো আমি ভালোবাসি প্রিয়। এই চলো না, বাইকটা এখনই গিয়ে দেখে আসি, প্লিজ প্লিজ। ঠিক আছে চলো। রোদ রূপার হাত ধরে রূপাকে তার প্রিয় পছন্দের বাইকটা দেখাতে নিয়ে যায় গ্যারেজে। একটা লাল কাপড় দিয়ে বাইকটা ঢাকা আছে। রূপা নতুন বাইকটা দেখার জন্য উদগ্রীব হয়ে আছে, তার যেন আর তর সহ্য হচ্ছে না। রোদ রূপাকে দাঁড় করিয়ে রেখে লাল কাপড় ধরে একটা টান দিয়ে বাইকটা তার চোখের সামনে উন্মুক্ত করে দিল। নতুন বাইকটা দেখে রূপার মনটা যেন খুশিতে নেচে উঠল। পিঙ্ক কালার রূপার সব সময় প্রিয়, আর এই বাইকের কালারও পিঙ্ক। রূপা দৌড়ে গিয়ে নিচে নতুন বাইক স্পর্শ করলো। রূপার খুশি দেখে রোদ মুচকি মুচকি হাসছে। ছোট ছোট উপহার দিয়ে নিজের প্রিয়জনের মুখে হাসি ফোটানোর মধ্যে এক অদ্ভুত পরিতৃপ্তি পাওয়া যায়। রূপা বাইকটা ভালো করে দেখে আবার ঢেকে দিয়ে রোদকে উদ্দেশ্য করে বলল, এই বাইকটা অনেক দাম নিয়েছে তাই না? এতগুলো টাকা কোথায় পেলে তুমি? সেসব জেনে তুমি কি করবে? এত কিছু নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। তুমি বাইক পেয়েছো, এখন বাইক নিয়ে আমায় পেছনে বসিয়ে ঘুরবে, ব্যাস। তা তো ঠিক আছে, কিন্তু তবুও আমায় বললে কি হবে? সব কথা আপনাকে বলা যাবে না তো? আপনি বোঝেন না কেন? আপনার খুশির কাছে এটা অতি সামান্য। হয়েছে হয়েছে, এখন চলো রুমে যাব। ঘুমাবে না নাকি? ঘুমাবো তো, আগে সাজা দিয়ে দেই, তারপর এসো, আমার কাছে এসো। না না, আমি তোমার কাছে যাব না, প্লিজ কোনো সাজা দিও না। আমি তো সরি বলেছি নাকি? ওকে ফাইন, এসো না তুমি, আমি নিজেই আসছি। রোদ রূপার দিকে এগিয়ে গিয়ে তুম করে রূপাকে নিচের কোলে তুলে নিল। রূপা রোদের কোলে উঠে পড়তেই রূপা চমকে যায়। রোদের কোলে উঠে রূপা লজ্জায় লাল হয়ে যায়। রূপা রোদের গলা জড়িয়ে ধরে রোদকে বারবার বলছে নামিয়ে দিতে থাকে, কেউ দেখে ফেললে লজ্জায় পড়তে হবে। কিন্তু রোদ তো রূপার কথা শোনে না। রোদ রূপাকে জোর করেই নিজের কোলে তুলে নিয়ে রুমের দিকে চলতে শুরু করেছে। রূপা প্রথম বারণ করলে পরে রোদের গলা জড়িয়ে ছোট্ট বাচ্চার মতো রোদের কোলে উঠে রুমে চলে আসলো। রোদ রূপাকে রুমে নিয়ে এসে বিছানায় আলতো করে বসিয়ে দিয়ে রূপাকে উদ্দেশ্য করে নেশালো কণ্ঠে বলতে লাগলো, এবার তোমার সাজা খাওয়ার পালা, প্রস্তুত হয়ে নাও সোনা। না না, আমি কোনো সাজা খাবো না, আমায় ছেড়ে দিন। আমায় জোর করে আপনি কিছুই পাবেন না। পাবো না কেন? অবশ্যই পাবো। তোমার এই ফাইজলামি আমি এখনই বন্ধ করে দিব। রোদ কথাটা বলতেই রূপার ঠোঁটের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। রোদের তীক্ষ্ণ দৃষ্টি রূপার ঠোঁটের উপর পড়তেই রূপা বুঝতে পারল রোদ তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। রোদ এই ঠোঁটের মায়ায় নিজেকে হারিয়ে ফেলছে প্রায়। নিজেকে যেন আর আটকে রাখতে পারছে না রোদ। রোদের ইচ্ছে করছে এই ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পরম আবেশে ভালোবাসা দিতে। রূপা রোদের চাহনির মানে বুঝতে পেরে রোদকে উদ্দেশ্য করে মায়াবী কণ্ঠে বলল, এমন করে কি দেখছেন? কি দেখছি জানো না তুমি? জানি না তো, বলুন না কি দেখছেন। সেটা বলার থেকে বুঝিয়ে দিলেই তো ভালো হয়। রোদ কথাটা বলতেই রূপার কোমর ধরে হ্যাঁচকা টান দিয়ে রূপাকে নিজের কাছে টেনে নিল। রূপা রোদের হ্যাঁচকা টানে তাল সামলাতে না পেরে হকচকিয়ে রূপা রোদের বুকে চলে এলো। রোদ রূপার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে রূপার কপালে আলতো করে নিজের ঠোঁটজোড়া ছুঁইয়ে দিল। রোদের ঠোঁটের ছোঁয়া পেতেই যেন রূপার সারা শরীরে কারেন্ট বয়ে যায়। এক অদ্ভুত শিহরণ খেলে গেল রূপার সারা শরীরে। রোদ রূপার কোমরে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। রূপা রোদের প্রতিটা ছোঁয়ায় বারবার কেঁপে কেঁপে উঠল। রূপার এমন কম্পিত শরীর দেখে রোদ আর নিজেকে শান্ত রাখতে পারল না। দুম করে রূপার ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া এক করে দিল সে। পরম আবেশে রূপার ঠোঁটকে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো রোদ। রোদের সাথে সমান তালে রেসপন্স করছে রূপা।
দুজন যেন উন্মাদের মতো একে অপরের ঠোঁটে চুমু খাচ্ছে। প্রিয়তমার ঠোঁটের স্বাদ গ্রহণ করতে পেরে নিজের মনকে শান্ত করার ঔষধ পেয়ে গেল রোদ। দুজনে একে অপরের ঠোঁটের মিষ্টির স্বাদ বের করে কিছু সময় ধরে গ্রহণ করার পর দুজন মৃদু হাঁপাতে হাঁপাতে একে অপরের ঠোঁট ছেড়ে দিল। রোদ রূপার ঠোঁট ছেড়ে দিতেই রূপা রোদকে উদ্দেশ্য করে বলল, কি হলো? এত সময় ধরে কেউ কিস করে? আমি বুঝি না আপনি সব সময় আমার সাথে এমন করেন কেন? আমি কি করব? কাজটা শেষ না হলে কি ছেড়ে আসা যায় নাকি? আপনার এই দুষ্টুমিগুলো সহ্য করতে করতে আমি এখন প্রায় বিরক্ত। উফ, কি অসভ্য লোক রে বাবা, একদম ছাড়ছেই না। এটা তো ট্রেলার শোনা, পিকচার আভি বাকি হ্যায়। রোদ কথাটা শেষ করতেই রূপাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তারপর আর কি হলো সেটা হয়তো সবাই বুঝতে পেরেছেন। আরে আদর হয়েছে, আদর। সব কথা কি বলা যায়? রূপা রোদের মাঝে হারিয়ে গেল আর রোদ রূপার মাঝে। ভালোবাসার পূর্ণতায় ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। রোদ আর রূপার জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় এমন ভালোবাসার খুনসুটিতে থাকতে পারে।